বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। যে নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। কাল শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশের নারী বিশ্বকাপ মিশন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয় টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের। হংকং চায়না ম্যাচে ফুল ফিট দল পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফাহমিদুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত পুরোটাই কোচের, বললেন টিম ম্যানেজার। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বার্সেলোনা পিএসজি। ফিরছেন লামিন ইয়ামাল। ম্যান সিটির প্রতিপক্ষ মোনাকো। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়। পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে, এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। there is something severely wrong. এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। দিস ক্রিকেট পার্ট ইজ আওয়ার প্রাইড। এটাকে কোনো রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বলে নিয়ে বললাম, আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে, কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন, বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির। বর্ষণ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম এবং এটা বেশ সকালের খবর যে তামিম ইকবাল সহ হেভিওয়েট অনেকজন প্রত্যাহার করে নিয়েছেন। তামিম ইকবাল বলছেন বাংলাদেশের ক্রিকেট একটা কালো অধ্যায় এবং ক্রিকেটের ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে হবে। আপনারও কি মনে হয় যে এবারের এই বিসিবি নির্বাচনটা একটা ফিক্সড ইলেকশন হচ্ছে? এটা ওইভাবে যদি আমি নাও দেখি, এইভাবে বলা খুবই আমার মনে হয় ঠিক হবে যে এটা একটা সাজানো বা গোছানো একটা, দুই পক্ষই মনে করেছিল তাদের নিজস্ব ডাইমেনশনে ইলেকশনটা করে তারা জিতবে। যখনই একটা জায়গা থেকে আরেকটা বাধায় আসছে, এবং এভিডেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে আমরা দেখেছি বা বুঝেছি যে ইন্টারভেনশনটা একটু বেশি ছিল, কিন্তু এর মানে এই না যারা আবার এখন অভিযোগ করে বেরিয়ে গেলেন
তাদের ওখান থেকেও কিন্তু চাপ তৈরি করা হয়নি অন্য বলয়ের উপরে, যেটা আসলে দৃষ্টিকটু ছিল, যেগুলো হয়তো বা কম হয়েছে কিন্তু দৃষ্টিকটু ছিল। কেউ কিন্তু এই কাদা ছুড়োছুড়িতে কিন্তু কাদা ছুড়োছুড়ি একদিকে হয় না, অবশ্যই। দুদিকে হয়। দুদিক থেকে ছুটতে এবং হয়। এটা বাংলাদেশের ক্রিকেটে আসলে তো গত 12 বছর ধরে আমরা কোনো সে অর্থে ইলেকশন এত মানে ভাইব কোথাও পাইনি। সেই হিসাব করলে ইলেকশনটা অনেক একটা মানে রোমাঞ্চকর একটা ব্যাপার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই ইলেকশনটা আসলে একটা ব্ল্যাক স্পট, এটা কোনো সন্দেহ নাই। ইলেকশন যেটা বলছিলেন যে ক্রিকেট বোর্ডে এর আগে যে 3টে ইলেকশন হয়েছে সেটা কিন্তু অনেকটা ফিক্সড ছিল, মানে কে আসছেন হ্যাঁ। জানছি আমরা, কে সভাপতি হবেন সেটাও মোটামুটি সবাই জানতেন। এবার একটা সুযোগ ছিল যে ক্রিকেট প্রশাসন বা বাংলাদেশ ক্রিকেট বা স্পোর্টসের যারা দায়িত্বে আছেন সামলানোর, সবাই যে একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়ার। হঠাৎ করে কেন দুই পক্ষ আপনার মনে হয় যে এতটা নিজেদের তাদের চাওয়াটা এস্টাবলিশ করার জন্য এতটা তারা আসলে এত এত আগ্রহী এটা হলেন কেন? নিরঙ্কুশ একটা আধিপত্যবাদ, যেটা আমরা যেটাই বলি না কেন, যে আমি যদি আসি উইনার্স টেক ইট অল, এরকম একটা মেথডে গভর্নমেন্টও গেছে, তামিমরাও গেছে। এবং এতে করে হয়েছে কি, যেহেতু ক্লাবের তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, অনেকগুলো ক্লাবের সমষ্টি নিয়েই একটা প্যানেল করার কথা ছিল, কিন্তু এর বাইরেও তো অনেক পরীক্ষিত প্যানেলে সুযোগ পাননি, যারা হয়তো বছরের পর বছর পর্দার বাইরে থেকে অনেকভাবে ক্লাব চালিয়ে নিয়ে গেছেন। আওয়ামী লীগের সময় হয়তো তারা দেশেও ছিলেন না, এমনও 2-1 আছেন, লুৎফর রহমান বাদলের কথা উনিও বলতে হয়, ছিলেন, জি। আরও 2-1 আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে গেছেন। তো এই ধরনের মানুষগুলোকে কিন্তু আসলে স্পেস দেওয়া হয়নি। তো এইখানে যে ডিভিশনটা ক্রিয়েট হয়েছে, এটা তো আর গভর্নমেন্ট এসে দিয়ে করে দিয়ে জানে, নিজেরা নিজেদেরকে আধিপত্য বা আমি যেটাই বলছিলাম, নিজেদেরকে ইনসিকিউর রাখার জন্য, মানে একদম মানে যাতে আমাদের কেউ ভয়ে কোনো রকমভাবে আমার এখান থেকে কোনো কাউন্সিলরশিপ বেড়ে যেতে পারে, বা আমাদের পছন্দ মতো কোনো লোক এখানে বিসিবি ডিরেক্টর যদি না হয় তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো না। এটা আসলে সেই অর্থে। আবার আমার কাছে যেটা মনে হয়, দেখেন 15টা যে ক্লাব শেষ মুহূর্তে বাদ পড়ে গেল বা স্থগিত হলো তাদের, এটা একটা মানে ন্যাক্কারজনক ঘটনা বলাই যেতে পারে। কারণ হঠাৎ করে আপনি একবার বললেন, একবার দিলেন, সেটা যেমন ঠিক, এই 15 ক্লাবের বিরুদ্ধে যারা এখন মানে গলা উচ্চ করে কথা বলছেন যে এটা ভুল হয়েছে, তারা তো শুরুর দিকে আপনি যদি রিকল করেন 2024-এর 5ই আগস্টের পর তারাই সবচেয়ে উচ্চকিত ছিলেন এদেরকে বাদ দেওয়ার ব্যাপারে। কিন্তু ইলেকশন যখন এগোতে থাকলো, তারা কিন্তু আবার এটার পক্ষে কথা বলতে থাকলেন, কারণ এতে ভোট ব্যাংকটা বাড়ে। এই যে 15টা ক্লাব চলে যাওয়ার ফলে এই 42 ভোটের হিসেবটাতে বিশাল বড় একটা গন্ডগোল হলো। তাহলে হলো কি 27-28 ভোটে এই জিনিসটা হয়তোবা এই ব্লকে আসলো। 28 ভোট যদি হয়, আবার ওইদিকে যারা আছেন সেটা হয় 30+। এই 2-4 ভোটের যে ব্যবধানটা, এটাই কিন্তু বিসিবি ইলেকশনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে। এবং প্যানেল হোক আর না হোক, এখানে একটা মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতো এই দুপক্ষের মধ্যে, যেটা সরকার পক্ষে আমরা বলছি, যদি এটা কোনো পক্ষ না, এটা হয়তো ব্লেসড আমরা বলতে পারি। এইভাবে যদি যেত তাহলে হয়তো তামিমদের একটা মানে চান্স ছিল নেক অ্যান্ড নেক হেরে যাওয়ার, কয়েকজন খুব হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হয়তো বা হারতে পারতেন। এটাও একটা ইকুয়েশন, এটা আমার ব্যক্তিগত ইকুয়েশন থেকে বলছি। কিন্তু এই যে 15 ক্লাব, এটা কিন্তু একটা ব্যাড পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট। ইট শুড হ্যাভ বিন এলিমিনেটেড আর্লিয়ার, রাদার দেন এই ব্যাপারটা নিয়ে ইলেকশন পর্যন্ত এতদিন ওয়েট করাটা আসলে ঠিক এইটার হয়নি। দায়ভারটা কিন্তু এই বোর্ডে লাস্ট যারা এখনো পর্যন্ত মানে নির্বাচনের পর্যন্ত ট্রাই করেছিলেন, বা ফারুক আহমেদ, দুজনকে নিতে দুই হবে। বোর্ড সভাপতিরও জি, আছে। অবশ্যই। তামিম ইকবালও যেহেতু ক্লাব কাউন্সিলর হিসেবেই এসেছিলেন, তার উচিত ছিল রেকটিফাই করা। ফাহিম সিনারা ছিলেন, ইফতেখার রহমান মিঠু ছিলেন, মাহবুব আমরা ছিলেন, তারা এটা লিঙ্গারিং কেন করলেন? মোটিভটা তো আমার কাছে মনে হয় না এইখান থেকেও খুব স্পোর্টিং কিছু ছিল। এক্স্যাক্টলি, ইগো, ক্ষমতা দখল, ক্ষমতার রাজনীতি বা ক্ষমতা আমি নিতে চাই, আমার হাতে রাখতে চাই, এরকম একটা আমরা দেখেছি যারা এখানে নির্বাচন করছেন বা যারা সরে গেছেন, সবার মধ্যে কিন্তু এই একটা মেন্টালিটি আমরা দেখেছি। এটা কি আসলে ক্রিকেটের জন্য কোনো ভালো এক্সাম্পল সেট করলো বাংলাদেশের ক্রিকেট? আমি যদি বলি যে পিসিবিতে আমরা হাসাহাসি করি যে বছরে 2-3 বার করে চেয়ারম্যান চেঞ্জ হয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা কখনো দেখিনি যে পিসিবি ইলেকশনে এই টাইপের ঘটনা হয়েছে বা অন্য কোনো দেশেরও। বাংলাদেশের ক্রিকেটের জন্য কি এটা একটা ভালো এক্সাম্পল হলো? না, এটা আসলে প্রথমবারের মতো হয়েছে, তো সম্ভবত এটাই শেষবার। এরপরে ভবিষ্যতে কেউ এরকম ভুলভাল করে ইলেকশনের ইকুয়েশন করে নামবে না। যে গভর্নমেন্টই থাকুক, যারাই আসুক, বা যেসব ক্লাব কাউন্সিলররা, মানে যেখানে দেখেন দুটো স্পিয়ার হেডের কথাই যদি বলি, যারা আসলে আজকে প্রত্যাখ্যান করেছেন নিজেদের মনোনয়নটা, সেখানে লিডিং রোলে ছিলেন তামিম ইকবাল, কিন্তু আরেকজনও ছিলেন ফাহিম সিনা। এই দুজন কিন্তু খুব তরুণ এবং সবাই আশাবাদী ছিলেন এই দুজন কিন্তু সামনে থেকে ফ্রন্ট লাইনে খুব মানে খুব দাপটে কোনো কিছু করে তাদেরকে বের করে নিয়ে আসবেন। কিন্তু অনেক অভিজ্ঞ কাউন্সিলর বা অভিজ্ঞ ক্রিকেট কর্মকর্তারা, ক্লাব কর্মকর্তারা থাকার পরও
তারা কিন্তু লিডিং রোলে গিয়ে শেষ পর্যন্ত মিজারেবলি ফেল করলো। এবং আরেকটা বিষয় উল্লেখ করে দেখেন, এই পট পরিবর্তনের পর থেকে আমরা কিন্তু সাবেক অধিনায়ক তত্ত্বে কিন্তু বিশ্বাসী হয়ে যাচ্ছি। ফারুক আহমেদ আসলেন পাপন সাহেবের জায়গায়, উনি চলে গেলেন খুব নিষ্ঠুরভাবে, তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুল আসলেন, তিনিও মানে আছেন প্রচুর সমালোচনার সঙ্গে নিয়ে আছেন। তামিম ইকবাল, যিনি এটা একটা প্যানেলে যদি মানে এবার ইলেকশন করতেন সম্ভাব্য বোর্ড সভাপতি ক্যান্ডিডেট ছিলেন। তাহলে অর্গানাইজাররা কোথায়? এটা কি কোশ্চেন আসে না? তাহলে অর্গানাইজারদের অবস্থাটা কোথায়? এটা কিন্তু অনেকে বলতে চান না বা বলতে পারেন না, কিন্তু আলটিমেটলি সাবেক অধিনায়ক বা ক্রিকেট এক্সপার্টিস যারা আছে তারা তো আসবেনই। আস্তে আস্তে সেই সংগঠকদেরকে মনে হয় তাদের যে এই ম্যাচ মেকিং কোথায় কি করতে হবে, ঠান্ডা মাথায় না বড় মাথায় মানে গরম মাথায় এই জিনিসগুলো অঙ্ক করতে হবে, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারছেন, এখানে কিন্তু অভিজ্ঞতা একটা বিশাল ম্যাটার করে। মাঠের অভিজ্ঞতা তো অবশ্যই ম্যাটার করে, আপনি দলটা কেমন হওয়া উচিত, তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া উচিত, এইটা যেমন ম্যাটার করে, আপনার বোর্ডে কোন কোন লোকগুলো আসলে কাজের লোক এবং কাকে দিয়ে কি কাজ হবে, এই জিনিসগুলো পিক করার মতো ক্ষমতা সম্ভবত এই দুই তরুণের একটু কম ছিল, বা তাদেরকে গাইড করতে এই অভিজ্ঞরাও ব্যর্থ হয়েছেন। নাহলে তারা এইভাবে শহর হবে কেন, আর এরা মিজারেবলি ফেল করবে কেন? তারা তো গত 8 মাস 9 মাস ধরে মোটামুটি একটা শেপে নিয়ে আসছিল বিয়েতে, তাদেরকে তো দোষ দিয়ে এককভাবে দোষ দেওয়া যাচ্ছে না। এখন ঢিল ছোড়াছুড়ি করলে নিজেদের মধ্যেই হবে। ফারুক আহমেদ আবার আশীর্বাদ পুষ্ট হয়ে আবার চলে আসলেন, যিনি নিগৃহীত হয়ে বেরিয়ে গিয়েছিলেন, এখন তিনি সম্ভাব্য বোর্ড সভাপতিও প্রার্থী হয়ে যেতে পারেন। এই যদি অবস্থা হয়, আবার দেখেন সাবেক অধিনায়ক, অর্গানাইজারটা কোথায়? এক্স্যাক্টলি, আমি সেটাকে আসছিলাম যে দেখেন ক্রিকেট বোর্ডের আজকে প্রায় 1500, আমরা একটু দেখে নিতে চাইবো যে কারা উইথড্র করেছে, সেই তালিকাটাও আছে আমাদের কাছে, মোটামুটি সবাই জানে। বাট একই সঙ্গে যদি দেখি যে বেশ কিছু বড় নাম আছে যারা এক্স ক্রিকেটার, যারা সংগঠক, এদেরকে ছাড়া এখন যারা আছেন বোর্ডে বা যারা অলরেডি কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন জেলা বিভাগ থেকে, তাদেরকে ছাড়া মানে তারা যদি থাকতেন বোর্ডে, নিশ্চয়ই আপনি কি এটা বিশ্বাস করেন যে একটা খুব ভালোভাবে রান করা যেত বোর্ডটাকে? বোর্ড আসলে কি রান করতে গেলে থাকতে হয় হচ্ছিল আপনার ভিশনারি পাওয়ারটা, যেটা আমার এই 22 বছরের সাংবাদিকতার জীবনে যতটুকু আমার মনে হয়েছে। মাহবুব নামের সঠিক সমস্যা থাকার পরও তার যে ঝুলিটা ছিল অভিজ্ঞতা, এখানে শেয়ারিং এর জায়গাটা দরকার ছিল। অবশ্যই তার ব্যক্তিগত কারণ বলেন, পারিবারিক কারণ বলেন, সবকিছু মিলে উনি এই নৌকা মিস করে গেছেন। আর যারা আছেন দ্বিতীয় অভিজ্ঞতা লোকটাকে আমাকে আপনি একটু খুঁজে বের করে দেন, আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। ইফতেখার রহমান মিঠু ছিলেন, তিনিও 15 ক্লাবের গ্যারাকলে পড়ে গেলেন। আর যারা আছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই নিজের কাজে ব্যস্ত বা তারা সফল, কিন্তু বোর্ড চালানোর মতো ক্যাপাবিলিটি মানে করার বা আগে রান করে আসছেন সফলভাবে, এইটা কয়জন দাবিদার হতে পারে? এই বোর্ডে মানে যারা নির্বাচিত হয়ে আসছেন, অতীতে কারোই কিন্তু ক্রিকেট বোর্ডে সফলভাবে ফাহিম সিনা কিছুটা দাবি করতে পারতেন, যেহেতু তিনি মানে মোটামুটি একটা চক্র এখন আর নেই, 2 বছর মতো ছিলেন, জি, তো উনি দাবি করতে পারতেন, কিন্তু যেহেতু এখন নাই, আর দাবি করার মতো জায়গাটাও নাই। আর এখানে ছিল তার জন্য বেস্ট চান্স নিজেকে অপরিহার্য হিসেবে প্রমাণ করার। আমরা অনেকে নিজেরাও ফিসফাস করতাম হি উড বি দ্য নেক্সট মাস্টার মাইন্ড ফর বাংলাদেশ ক্রিকেট, যেহেতু তার ওই একটা ব্যাপার ছিল, এক্সট্রাক্টর ছিল। কিন্তু হতবাক হলাম যে শেষ পর্যন্ত তাকেও সারেন্ডার করতে হলো, এটা খুবই মানে অবাক হওয়ার মতো ব্যাপার। এক্স্যাক্টলি, আমরা আরো কথা বলবো, একটা প্রতিবেদন আছে, আমরা একটু সেটা দেখে আসি। নির্বাচন করতে আগ্রহী নন মঞ্জুর আলম, মনোনয়ন প্রত্যাহার করে চিঠি দিলেও তা গ্রহণ করেনি বিসিবি নির্বাচন কমিশন। প্রার্থী তালিকায় আছে তার নাম, তবে সময় সংবাদকে তিনি জানিয়েছেন নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক এই পরিচালক। নাটক সিনেমাকে হার মানানো এক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে দেশের ক্রিকেট। সময় যত এগিয়ে আসছে, ঘোলাটে হচ্ছে নির্বাচনী পরিবেশ। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল সহ 16 পরিচালক প্রার্থী। এই মনোনয়ন প্রত্যাহার নিয়েও শুরু হয়েছে নতুন নাটকীয়তা। বিসিবির বর্তমান পরিচালক মঞ্জুর আলম নিজের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছে ঠিকই, কিন্তু প্রার্থী তালিকায় রাখা হয়েছে তার নাম। প্রার্থিতা প্রত্যাহারের জন্য সশরীরে জমা দিতে হবে ফর্ম, কিন্তু এই কাউন্সিলর ইমেইলের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে চিঠি দিলে তা গ্রহণ করেনি নির্বাচন কমিশন, যদিও পরবর্তীতে তিনি পুনরায় চিঠি দিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার চেয়ে। এদিকে এই প্রার্থী নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে অনড় রয়েছেন। সময় সংবাদে বিষয়টি খোলাসা করেছেন মঞ্জুর আলম। আমি যেহেতু ছিলাম না,
ফিজিক্যালি যেতে পারিনি, দ্যাটস ওয়াই আর কি। যেহেতু ফিজিক্যালি না গেলে যে এখানে একটা অপশন থাকে সেটা আমি অ্যাভেল করতে পারিনি, দ্যাটস ওয়াই ওষুধ না, আমি আমার অবস্থাটা ওষুধ দিয়ে না না আমি করবো এটা বলি তো নাই, তাহলে তো আমি এই দিতাম না। তবে শেষ পর্যন্ত তার প্রার্থিতার বিষয়ে কি সিদ্ধান্ত আসে তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের ঘোষণা পর্যন্ত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির। বর্ষণ ভাই, আরো একটা কি নাটক বা কিছু ঘটতে যাচ্ছে? মঞ্জুর আলম দাবি করেছেন তিনি প্রত্যাহার করেছেন, বাট তার এটা নাম আসলে উনি তো ভেটারান একজন, মানে উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা ফ্যাসিলিটিতে আছেন। উনি এই ক্রিকেটে কি হবে এটা জানার কথা। এটা খুবই আনফরচুনেট এবং খুব সারপ্রাইজিং যে উনি এটা মিস করে গেলেন কিভাবে। এখন এটা নাটকীয়তার কি, এখন বড় জোর হতে পারে যে উনি দাঁড়ালেন না, নির্বাচন হয়ে গেল একজন ক্যান্ডিডেট হিসেবে, উনি হারলেন বা জিতলেও তার গেল, মানে হলো, আর হারলেও বাদ, মানে উনি ওনার এক ধরনের খুব পিকুলিয়ার সিচুয়েশনে উনি নিজে পড়ে গেছেন। এটা নিয়ে খুব বেশি নাটক হওয়ার কিছু নাই। এটা মানে আমার মনে হয় উনি যদি ব্যক্তিগতভাবে গিয়ে নির্বাচন কমিশনকে এক্সপ্লেনেশনটা আবার দেন, তাহলে হয়তোবা, যেহেতু লাস্ট ডে পর্যন্ত একটা সুযোগ থাকে, সূক্ষ্ম একটা জায়গা আছে, তাহলে হয়তোবা হতে পারে। আর উনি যদি এইভাবে রেখে দেন, উনি তো মানে ওই ব্যালট বক্স থেকে ওনার নামটা ব্যালট পাত্র থেকে ওটা থেকে স্ক্র্যাচ করাটা খুব কঠিন অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশন। এক্স্যাক্টলি। একটু জানতে চাই যে আমরা জানি যে কোন ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে, কারা কারা অলরেডি জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা বিভাগ থেকে 3টা নাম রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম এবং রেদওয়ান ফুয়াদ, উনি আছেন। কেমন হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছেন এই ক্যাটাগরি থেকে? এটা খুব ডিফিকাল্ট না, ট্রিকি। একজন যিনি সম্ভাব্য বোর্ড সভাপতি হতে যাচ্ছেন আবারও ইলেকশনের মাধ্যমে, যিনি বর্তমান সভাপতিও বটে, উনার আসলে সম্ভাবনা আছে প্রবলভাবে যে উনি এটা পার হয়ে আসার। না হলে তো ওই গভর্নমেন্টের যে ব্লেসিংসটা তার উপর আছে সেটা তো আসলে খুবই ব্যাকফায়ার করবে। নাজমুল আবেদিন ফাহিম পরিবর্তিত পরিস্থিতিতে উনি খুব বড় একটা ভূমিকায় ছিলেন বিসিবিতে। উনি কনস্টিটিউশন চেঞ্জ করতে গিয়ে ক্লাব কাউন্সিলরদের তোপের মুখে পড়েছেন, না জানিয়ে করার কারণে। জানিয়ে করলে হয়তো সমস্যাটা এত বেশি হতো না। আর রেদওয়ান ফুয়াদ সাহেব জামালপুরের যিনি আছেন, তিনি পাপন সাহেবের আমলেও বোর্ডে ছিলেন, নারী উইংয়ের দায়িত্বে ছিলেন। সেখানে টুকটাক যে সাফল্য সেটা দাবিদার তিনি হতে পারেন। কিন্তু এখানে যদি প্রথম দুইজন যে নাম বললাম তার তুলনায় তিনি একটু লাইট ওয়েট। কিন্তু সবসময় মনে রাখতে হবে নির্বাচনে অনেক সময় পচার শামুকেও পা কাটে। সেই হিসেবে ফুয়াদ সাহেবের একটা সম্ভাবনা যে ক্ষীণ হলেও নেই সেটা বলার উপায় নেই। বিশেষ করে নাজমুল আবেদিন ফাহিমের গত 8-10 মাস ধরে যে পথ পরিক্রমা, নিজের অঙ্গনেই তিনি অজনপ্রিয় হয়েছেন অনেক কারণেও হয়েছেন, অকারণেও হয়েছেন। তো এইগুলো যদি আবার আপনার কাউন্সিলরদের মাথায় কাজ করে, তাহলে এটা নাজমুল আবেদিন ভার্সেস আসলে ফুয়াদ সাহেবের মধ্যে একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট হতে পারে। তবে এটা ওই পর্যন্ত যাবে এটা একটু বিশ্বাস করতে কষ্ট হয় আর কি। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় যে ফারুক আহমেদ হঠাৎ করেই দৃশ্যপটে হাজির, এবং তিনি আমরা বিভিন্ন মাধ্যমে, এখন আসলে কোনো কিছুই গোপন থাকে না, মিটিং হয় রাত বিরাতে, মধ্যরাতে, রাত 3টা-4টা পর্যন্ত আমরা দেখি দর কষাকষি হয়, সেখানে হুমকি ধামকি দেওয়া হয় সরাসরি যে না আমি বাতিল করে দিচ্ছি, পরদিন বাতিল হয়ে যাচ্ছে। ফারুক আহমেদ হঠাৎ করে আসলো, মানে আপনি তার এই ইনক্লুশনটা এই নির্বাচন কিভাবে দেখছেন? তাকে একরকম আমি বলবো যে এক্স ক্যাপ্টেন হিসেবে তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা আসলে সমীচীন হয়নি, আমার ব্যক্তিগত মতামত। যে যেভাবে তার বিদায়টা হয়েছিল, তাকে আবার আনা হচ্ছে, উনি আসছেন, একটা বিগ রোল প্লে করছেন। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ফারুক আহমেদ যদি আমরা বুঝে থাকি যে উনি আসলে মেইন রোলটা এখন প্লে করবেন, আমিনুল ইসলাম বুলবুল থাকবেন, কিন্তু মেইন রোলটা আসলে ফারুক ভাইয়ের হাত ধরেই করার কথা। ওনার ইনক্লুশনটা যতটা সারপ্রাইজিং, তাকে স্ক্র্যাচিংটা আরও বেশি ব্রুটাল ছিল। উনি কিন্তু বলেছিলেন, যখন তাকে বলেছেন যে রিজাইন করতে, উনি তখন প্রস্তাব দিয়েছিলেন আমাকে ইলেকশনটা করতে দেন, আমি ইলেকশন করবো না, আমি ইলেকশনটা দিয়ে বেরিয়ে যাই। কারণ দিন শেষে তিনি সাবেক ক্যাপ্টেন বটে, বাংলাদেশের সভাপতি হয়ে গেছেন, ভাগ্যচক্রেই বলেন আর পরিস্থিতির কারণে বলেন। এবং উনি যে খুব খারাপ চালিয়েছেন সেটাও যেমন না, খুব ভালো চালিয়েছেন তাও না, বিতর্ক একঝাঁক বিতর্ক তাকে ঘিরে ছিল। তো এই বিতর্ক কি মানে আসলে এই বিতর্কের ভিতর দিয়েও তো উনি চেষ্টা করেছেন সার্ভাইভ করার। এখন যে উনি অপরিহার্য ছিলেন বা উনি যে কিছুটা কাজ করতে পারেন, সেটার কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট সং স্পোর্টস অ্যাডভাইজার তাকে দিয়ে দিলেন এই আবার রিটার্ন করানোর মধ্য দিয়ে। এখন দেখার ব্যাপার হচ্ছিল, উনি প্রথমবার যাকে ডেকে নিয়ে এসেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে, রাজনৈতিক প্রেক্ষাপটে, আবার বাদ দিয়ে দিলেন, আবার ঢুকালেন। এই গমন নির্গমনের এই যে ব্যাপারটা,
এটা আসলে মানে আপনার ফ্লাইটে আমরা যখন উঠি সাজিদ, আপনি জানেন যদি একবার হঠাৎ করে 100 ফিট বা 200 ফিট নিচে যায় মানুষ, কি পরিমাণে ঝাঁকুনিটা খায়, মনে হয় যে জীবনটা নাই। ফারুক ভাই ওখান থেকে বেরিয়ে যখন ল্যান্ড করে ফেলেছেন, এখন তাকে অন্য মূর্তিতে আমরা হয়তোবা দেখতে পারি, হয়তোবা আরো মানে পোলাইট, নয়তো আরো বেশি। মানে আমরা এতটুকু বলতে পারি যে ওনার আসলে নির্বাচনে জয় হওয়াটা সময়ের ব্যাপার, নির্বাচন হওয়ার এটা তো আসলে তার সঙ্গে ক্যান্ডিডেট আছেই বাকি। জি, সেটাই, এটাও একটা বড় ব্যাপার। তার মানে তিনি নির্বাচিত হয়ে বোর্ডে আসলে আমরা হয়তোবা নতুন একজন ফারুক আহমেদকে দেখবো, সেটা হওয়ারই কথা, কারণ দ্য ওয়ে হি হ্যাড টু টেক দ্য বাই ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা আসলে কারো পক্ষে মানে যে কোনো মানুষ, স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। এক্স্যাক্টলি। ছোট্ট করে একটু জানতে চাইবো, এই যে নির্বাচন নিয়ে এত আলোচনা, এত কিছু হচ্ছে, বিসিবি প্রেসিডেন্ট এসিসি মিটিং অংশগ্রহণ করতে দেশের বাইরে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম মূল একটা নারী টিম খেলছে ওয়ার্ল্ড কাপ, কাল প্রথম ম্যাচ, আবার আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা, সৌম্য সরকার যেতে পারেনি, বোর্ডের কারো কোনো হুঁশ নেই। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশ ক্রিকেটে এইসব ফানি জিনিসগুলো হয় বলে আমরা খুব বেঁচে আছি আর কি। আপনি এই আলোচনাটা বা কেন করতে পারবেন না? এই ভিসার যে ইয়েটা ক্রিকেট অপারেশনসের জায়গা, সেটাও নাজবির আবেদিনের জায়গা। তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখতে চলে গিয়েছিলেন হচ্ছিল এই তো কয়েকদিন আগে, আবার উনি ফেরত এসছেন। এর মধ্যে ক্রিকেট অপারেশনসে যারা আছেন, আমরা জানি যে জামাল বাবু নামে একজন আছেন, যিনি আমিনুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত ইচ্ছাতেই আসলে ডেভেলপমেন্টে ছিলেন, খুব দক্ষভাবে চালাচ্ছিলেন অনেক বছর ধরে। তো উনার কাজটা কি এখন যদি হয় এইসব ক্ষেত্রে এত বড় একটা মিস্টেক, বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিটাকে ওনারা এত ভাবমূর্তি সব মানে মানে সমুজ্জ্বল রাখার জন্য যা যা করেন, এই ভাব কোথায় গেল আর মূর্তিটা কোথায় গেল? মানে একজন সৌম্য সরকার আপনি পাঠাতে গিয়ে এখনো জানেন না যে দুবাইতে সমস্যাটা কি, আপনার ব্যাকআপ প্ল্যানটা কি ছিল? আপনি জানতেন এশিয়া কাপের আপনার যেখানে বা স্ট্যান্ড বাই তালিকায় যে কয়জন আছে, লুক অ্যালাইক আপনার লোকটাকে চেঞ্জ করতে হবে। তো সৌম্য সরকার হবে, তার তো ভিসা থাকারই কথা। সেটাই, আসলে আমরা জানি না ক্রিকেটে কি হবে, কোন দিকে যাবে। ইলেকশনটা হয়ে গেলে হয়তো বা কিছুটা আবার শেপে আসবে, তবে যারা আসবেন তারাও কতটুকু ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন এটা নিয়েও কিন্তু অনেক হয়তো বা কথা হবে। ভুল ভ্রান্তি নিশ্চয়ই তারা করবেন, তবে আমাদের কিন্তু প্রত্যাশা থাকবে যে একটা কাজ করলে ভুল হবে, এটাই হলো সবচেয়ে এক্স্যাক্টলি। তারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের ক্রিকেটের জন্য কাজ করবেন এবং এই কাদা ছোড়াছড়ি বা ক্ষমতা দখল বা এই ইগো ক্ল্যাশটা বাংলাদেশ ক্রিকেটে থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে রাতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় রাত 9টায়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরেই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে, যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে।
অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা, তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার, ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিরিজে ফলাফল নয়, চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের। 5-0 গোলে বিধ্বস্ত কায়রাত আলমাতি। টানা 2 ম্যাচ হার লিভারপুলের। মরিনিয়োকে হতাশ করে চেলসির জয়। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের জয়, দারুণ ছন্দ। ফুটবল প্রসঙ্গ, দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও তা সিরিয়াস কিছু না। হংকং চায়না ম্যাচের আগেই সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা ম্যানেজার আমির খানের। দলে ফাহমিদুলের অন্তর্ভুক্তি পুরোটাই কোচের সিদ্ধান্ত বলেও জানান তিনি। এদিকে ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশনস কমিটি। যেসব জায়গায় সমস্যা আছে দ্রুতই তার সমাধান করার আশ্বাস দিয়েছে বাফুফে। ফিটনেস ট্রেইনারকে সঙ্গে নিয়ে তারিক কাজী জাতীয় স্টেডিয়ামের পিচ চক্কর দিয়েছেন বেশ কয়েকবার। বোঝাই যাচ্ছে তার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়। এমন সমস্যা আছে দলের আরও কয়েকজনের। তবে ম্যাচের আগে যে সপ্তাহখানেক সময় রয়েছে, এর মধ্যে সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে, আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে। তাদেরকে সকালে জিম সেশন হয়েছে, তো আমি মনে করি না যে ওই রকম কারো ওইরকমভাবে কারো ইনজুরি আছে। ভারী বৃষ্টি আর বজ্রপাতের কারণে প্রথম দিন অনুশীলন ভেস্তে যাওয়ার পর গোটা দল নিয়ে এদিনই পুরো টাইম পেয়েছেন হাভিয়ার ক্যাবরেরা। মোহামেডানের 6 ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে, বাইরে কেবল হামজা চৌধুরী আর সমিত সোম। ফুটবলারদের ঘরোয়া লিগের পারফরমেন্স দেখে দল নির্বাচন করেন কাবরেরা। ইতালির 4র্থ বিভাগের দলে খেলায় ফাহমেদুল সম্পর্কে সরাসরি ধারণা রাখা সম্ভব হয় না স্প্যানিশ কোচের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কোন মানদণ্ডে তিনি জায়গা করেন মূল দলে। তিনিও কি হামজা সমিতের মতো অটো চয়েস? প্লেয়ার সিলেকশন আর এই ব্যাপারটা আসলে এটা কোচরাই বলতে পারবে ভালো। যাদেরকে ডাকা হয়েছে সবাই তো আসলে একই মানের অবস্থায় আছে, সেই জন্য ন্যাশনাল টিমে আসা। তো আমার মনে হয় কোচ পারফেক্ট যেটা আছে সেটা তাদেরকে নিয়ে মাঠে নামবে। এদিকে হংকং চায়না ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশনস কমিটি। সিঙ্গাপুর ম্যাচে যেসব জায়গায় ত্রুটি ছিল, এবার আর তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে বাফুফে। এছাড়াও স্টেডিয়ামে যেসব জায়গায় সংস্কার প্রয়োজন তা দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি। ভুল ত্রুটিগুলি দেখেছিলাম গতবার, স্পিকার সিস্টেম বা এসি প্লাস আমাদের এন্ট্রি এক্সিটে ঝামেলাগুলি ছিল। এবার কি হতে পারে, কীভাবে হতে পারে, এটা কিন্তু আমরা জয়েন্ট কমিশনার সাহেবের সাথে গত সপ্তাহে দেখা করে এসেছি, এই সপ্তাহে দেখা করেছিলাম। জয়েন্ট কমিশনার সাহেব আমাদেরকে একটু কিছু গাইডেন্স দিয়েছে গতবার যে ভুলগুলি হয়েছিল, বা ভুল না, যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম মেবি কীভাবে ভালো করা যায় এন্ট্রি এক্সিট। সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে। এবার কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সে বাড়াবো আমরা। বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী 6 অক্টোবর ঢাকা আসবে হংকং চায়না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা পিএসজি। লামিন ইয়ামাল ফেরায় এ ম্যাচে প্যারিসিয়ানদের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হ্যান্সি ফ্লিক। পিএসজির বিপক্ষে তিক্ত স্মৃতি জয়ে রাঙাতে চায় কাতালানরা। অন্যদিকে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত লুই এনরিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ম্যাচ শুরু রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে রোমাঞ্চকর এক ম্যাচ। সমর্থকদের তাড়া থাকবে কাজ শেষে দ্রুত বাড়ি ফেরার। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা পিএসজি দু দলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সে উত্তাপ টের পাচ্ছেন সমর্থকরা। নিউক্যাসলের বিপক্ষে রাশফোর্ড নৈপুণ্যে জয় দিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা। এবার তাদের সামনে দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ চ্যাম্পিয়ন পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরিতে চিন্তায় বার্সেলোনা কোচ। গোলপোস্টের নিচে হুয়ান গার্সিয়াকে না পাওয়া কাতালানদের জন্য বড় ধাক্কা। এছাড়া ফরওয়ার্ড রাফিনিয়াও পড়েছেন নতুন করে ইনজুরিতে। দীর্ঘদিনের জন্য আগে থেকেই দলের বাইরে আছেন গাভি। তবে শত আক্ষেপের মাঝেও লামিনে ইয়ামাল ফেরায় বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন হ্যান্সি ফ্লিক। যদিও ইয়ামাল ফিরলেও ম্যাচের আগে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বার্সেলোনা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ব্যথানাশক ওষুধ দিয়ে ইয়ামালকে খেলায় স্পেন। তাই সামনে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে তাকে স্পেন দলের জন্য ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। কাতালানদের অভিযোগ এ কারণে ইনজুরিতে পড়ে লিগে গত কয়েক ম্যাচে পারফর্ম করতে পারেননি এই উইঙ্গার। তবে দুপক্ষেই সমঝোতায় পৌঁছে সমস্যার সমাধান করে ফেলবে এমনটাই আশা সমর্থকদের। পিএসজির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জয়ের দিকে মনোযোগ দিতে চান হ্যান্সি ফ্লিক। লামিন ইয়ামাল ফেরা মানেই স্বস্তি। দলের মাঝে ভালো খেলার অনুপ্রেরণা বেড়ে যায় কয়েক গুণ। পিএসজির বিপক্ষে এই ম্যাচ আমাদের জন্য মর্যাদার। সবশেষ ম্যাচে আমরা ওদের হারাতে পারিনি। অনেক কিছুর জবাব দেওয়ার আছে আমাদের, মাঠে সেটা দিতে চাই আমরা। পিএসজিকে নিয়ে সতর্ক থাকতে হবে সবার। প্রতিপক্ষ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে আটালান্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। দ্বিতীয় ম্যাচে বার্সেলোনার বিপক্ষে জয় চায় প্যারিসিয়ানরা। নিজের সাবেক ক্লাব পুরনো কিছু মুখ কোচ লুই এনরিকের জন্য তাই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ। জয় পরাজয় ছাপিয়ে তাই বার্সেলোনার ম্যাচ নিয়ে আবেগ আপ্লুত তিনি। বার্সেলোনা আমার ভালোবাসা। আমি এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। তবে মাঠের লড়াইয়ে আমাকে পেশাদার হতে হবে। আশা করছি শেষে আমাদেরই জয় হবে, কারণ বর্তমান দলটা আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। যে কোনো প্রতিপক্ষের জন্যই ওরা প্রস্তুত। ইনজুরির কথাও মাথায় রাখতে হচ্ছে এনরিককে। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক মার্কিনিওস, ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে ও খিচা কাভারেস্কাইয়া। তবে নুনো মেন্ডেস, আশরাফ হাকিমিরা সে শূন্যতা পূরণে মুখে আছেন। গত বছর 16 এপ্রিল দুদলের সবশেষ দেখায় 4-1 গোলে পিএসজির কাছে হেরেছিল বার্সেলোনা। সে ক্ষত এখনো কাটা হয়ে আছে সমর্থকদের হৃদয়ে। তবে এবার সে প্রতিশোধ নিজেদের মাঠে নিতে চায় কাতালানরা, ছাড় দিতে চায় না পিএসজিও। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কায়রাত আলমাতিকে 5-0 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। অন্য ম্যাচে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে 1-0 গোলে হেরেছে লিভারপুল। থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা। 58 মিনিটে হ্যাট্রিক পূরণের সহজ সুযোগ হাতছাড়া করলেও এর কিছু নিয়ে মাঠ ছাড়ে সাবি হার্নান্দেজের দল। পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধে উপায় না দেখে মোহাম্মদ সালাহ, ম্যাক অ্যালিস্টার, আলেকজান্ডার ইজাকদের মাঠে নামান স্লট। তবে তুর্কি ক্লাবটির জমাট রক্ষণ ভাঙতে পারেনি কেউই। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফাহিম ইসলাম। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়। মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। কাল শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। এবং হংকং চায়না ম্যাচে ফুল ফিট দল পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফাহমিদুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত পুরোটাই কোচের, বললেন টিম ম্যানেজার।